নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। ভাঙা গড়ার খেলা। লকডাউনের আগে মধ্যপ্রদেশ, করোনা বিদায়ের মুখে মহারাষ্ট্র। রাজনীতির ভাঙা গড়ার খেলায় করোনা যেন দুই মাইলস্টোন। কোভিডের চতুর্থ ঢেউয়ের সম্ভাবনার মুখে মহাসংকটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা ধরা পড়ে, যদিও RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সময় এমন খারাপ যাচ্ছে যে করোনা টেস্টেও রেজাল্ট পজিটিভ আসছে না। ঠিক এক মাস আগে উদ্ধব ঠাকরে বলেছিলেন, বাল ঠাকরে সরল ছিলেন, লোকে তাকে অনেক ঠকিয়েছে, কিন্তু তিনি চতুর। উদ্ধব কতটা চতুর তা এখন বোঝা যাচ্ছে। বালা সাহেব মুখ্যমন্ত্রী না হয়েও সরকার চালাতেন। উদ্ধব মুখ্যমন্ত্রী হয়ে মেয়াদই শেষ করতে পারলেন না। তিনি অবশ্যই ইস্তফা দিচ্ছেন না। আজ বলেছেন, বিধায়কেরা যদি তার সামনে এসে বলেন তাহলে ইস্তফা দিয়ে দেবেন। শিবসেনার যে কেউ সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতে পারেন। এদিকে বিদ্রোহী একনাথ শিন্দের দাবি, তিনি বালা সাহেবের আদর্শ বহন করে চলেছেন এবং শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ঘুরিয়ে বিধানসভা ভেঙে দেওয়ার দাবি তুলেছেন। তার মানে উদ্ধব ঠাকরের সরকার, তার কিন্তু সামনে বাঁচার কোনো রাস্তা বাকি নেই। 40 জন বিধায়ককে নিয়ে রাজ্য ছেড়েছেন দলের এই বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। প্রথমে গুজরাটের সুরাটে ছিলেন, তারপর পৌঁছে গেছেন অসমের গুয়াহাটিতে। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল 4 বিধায়ককে নিয়ে গৌহাটি পৌঁছে গেছেন। এর মানে কি? খুব সোজা এবং দর্শকদেরও বুঝিয়ে দিতে হবে না। উদ্ধব যে যাচ্ছেন তা মোটামুটি স্থির এবং পরিস্থিতি বুঝতে পেরেই তিনি জানিয়ে দিয়েছেন, বিধায়করা চাইলে ইস্তফা দিতে রাজি তিনি, তবে তা বিধানসভায় আস্থা ভোটের মঞ্চে। শিন্ডে ঘনিষ্ঠ বিধায়করা আজ একটা প্রস্তাব পাশ করেছেন। তাতে সরকারের দুর্নীতি, কংগ্রেস এনসিপির সঙ্গে আদর্শের সংঘাত, ক্ষমতা দখলে আদর্শ বিসর্জন, ক্ষমতায় আসতে গিয়ে জনাদেশের অপমান, নানাবিধ অভিযোগ করা হয়েছে। তাতে সই করেছেন 34 জন শিবসেনা বিধায়ক। কিন্তু অভিযোগগুলিতে কেমন যেন একটু বিজেপি গন্ধ। বিপক্ষে ভোট দিতে হবে না। এই 34 জন বিধায়ক আস্থা ভোটে অনুপস্থিত থাকলেই উদ্ধব ঠাকরের সরকার পড়ে যাবে। মহারাষ্ট্র বিধানসভায় আসন 288। এনসিপির 2 বিধায়ক অনিল দেশমুখ ও নবাব মালিক জেলে। 1 বিধায়ক মারা গিয়েছে, ফলে বিধানসভায় ম্যাজিক ফিগার 143। শিবসেনার 56, এনসিপির 50 এবং কংগ্রেসের 44। সব মিলিয়ে শাসক শিবির মহাবিকাশ আঘাড়ির 150 জন বিধায়ক, যারা আস্থা ভোটে ভোট দিতে পারবে। বিধানসভায় বিজেপির 106 জন বিধায়ক রয়েছেন সমাজবাদী পার্টির 2 এবং আরও 27 জন বিধায়ক। বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের সঙ্গে নির্দল এবং শাসক জোটের আরও কয়েকজন বিধায়কও রয়েছেন বলে খবর। ফলে সরকার বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের সামনে উদ্ধব ঠাকরে। দলত্যাগ বিরোধী আইনে যদি 1/3 বিধায়ক একসঙ্গে বিধানসভায় দলের হুইপ অমান্য করেন, তাহলে তাঁদের বিধায়ক পদ খারিজ হয় না। সেই হিসাবে 19 জন শিবসেনা বিধায়ক দল ছাড়লেই বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়বে উদ্ধব ঠাকরের সরকার। কিন্তু শুধু শিবসেনা বিধায়কদের নিয়ে বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না। নির্দল বিধায়কদের সমর্থন লাগবে। এনসিপি ও কংগ্রেস থেকে তারা বিধায়কদের ভাঙাতে পারলেও সংখ্যায় কম হলে ওই বিধায়কদের বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে অবশ্য ম্যাজিক ফিগারও নেমে আসবে, আর তাতেও বিজেপিরই সুবিধা। কিন্তু কোনো পক্ষই যদি শেষ পর্যন্ত সরকার তৈরি করতে না পারে, তাহলে বিধানসভা জিইয়ে রেখেই রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, অথবা সংখ্যালঘু সরকারও চলতে পারে। আর পরিস্থিতি সেই দিকে এগোলে শরদ পাওয়ারের দলের গুরুত্ব বাড়বে বই কমবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দলত্যাগ বিরোধী আইন একটা জটিল প্যাঁচ, কিন্তু বিজেপি এই আইনের ফাঁকটা চেনে। আইনের বলে আইনসভায় দলের হুইপ না মানলে কোনো সাংসদ বা বিধায়কের
পদ খারিজ হয়ে যেতে পারে। অবশ্য তার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্পিকার। এ রাজ্যে যেমন মুকুল রায়ের ক্ষেত্রে হলো। তবে নিন্দুকেরা বলেন বিজেপি স্পিকার পর্যন্ত বিষয়টি পৌঁছতেই দিতে চায় না। এই দেখুন না, দলত্যাগ বিরোধী আইনে রয়েছে 1/3 জনপ্রতিনিধি দলত্যাগ করলে শাস্তি হবে না। একনাথ শিন্ডের দাবি, তার সঙ্গে 46 জন শিবসেনা বিধায়ক রয়েছেন। বিধানসভা নির্বাচনে 56টি আসনে জিতেছিল শিবসেনা। তার মানে শিন্ডে তার অনুগামীদের নিয়ে বেরিয়ে গেলে আইনে বাঁধবে না। আমি লক্ষ্য করছি বিজেপির এই ভাঙা গড়ার খেলায় আইনি জটিলতা থাকে না। কিন্তু কর্ণাটকে দেখুন, 2019-এ কংগ্রেস ও জেডিএস 13, কংগ্রেস ও জেডিএসের 13 বিধায়ক ইস্তফা দিলে ইউপিএ সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। তারপর কিন্তু খেলা ধরতে বিজেপির একদম অসুবিধা হয়নি। ভোটের পরে অবশ্য ইয়েদুরাপ্পার সরকার, সংখ্যালঘু সরকার, সেটা কিন্তু গঠনে ব্যর্থ হয়েছিলেন। 2020-তে মধ্যপ্রদেশের দিকে তাকাই এবার। 22 অনুগামীকে নিয়ে দল ছেড়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কমলনাথের সরকার পড়ে যায়। ওই 22 জন বিধায়ক পদত্যাগ করেন, পরে উপনির্বাচনে জিতে ফেরেন। অর্থাৎ আইন ভাঙা হয়নি। 2003-এ অরুণাচলের বিদ্রোহী কংগ্রেস নেতা গেগং আপাং সদল বলে বিজেপিতে যোগ দেন। বিজেপি উত্তর পূর্বে প্রথম সরকার গড়ে, যদিও সেটাই কয়েক মাস মাত্র অস্থায়ী সরকারই ছিল বলা চলে। আসলে বাজপেয়ীর জামানায় বিহারের রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত বুমেরাং হয়ে গিয়েছিল। তারপর থেকে বিজেপি কিন্তু আর ঝুঁকি নেয় না। টাকা ছড়িয়ে সরকার ফেলার অভিযোগ অবশ্য তুলেছে বিরোধীরা, কিন্তু আইন লঙ্ঘনের অভিযোগ এখন অবধি তুলতে পারেনি। অবশ্য সরকার ফেলার এই খেলায় বিজেপি কি নতুন আমদানি করেছে? 1960-এ কেরালায় ইএমএস নাম্বুদ্দিরিপাদের নির্বাচিত সরকার ফেলে দেওয়া হয়। 1984 সালে অন্ধ্রপ্রদেশে এনটি রামারাওয়ের সরকার ফেলে দেন ইন্দিরা গান্ধী। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বিধায়কদের নিয়ে একদম সোজা রাষ্ট্রপতি ভবনের সামনে দরবার করেছিলেন এনটিআর। 1995 ও 96 পরপর 2 বছর শঙ্কর সিং বাঘেলাকে ব্যবহার করে গুজরাটে বিজেপি সরকারও ফেলে দেওয়া হয়। মহারাষ্ট্রেও বিজেপিকে নৈতিকতার খোঁচা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ শিবসেনা বিজেপি জোট করে ভোট লড়েছে। ভোটের পরে শিবসেনা হঠাৎ শিবির বদল করে এনসিপির দিকে চলে যায়। উদ্ভব মন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন। 2 বছর বিনা উপদ্রবে চলার পর সেই সরকারও কিন্তু পতনের মুখে। ইঙ্গিত অবশ্য কয়েকদিন আগেই মিলেছিল। তবে একটা জিনিস পরিষ্কার, বিজেপি আর কংগ্রেসের স্ট্র্যাটেজির একটা ফারাক আছে। ইতিহাস বলছে কংগ্রেস যদি সরকার ভাঙায় দড় হয়, তাহলে বিজেপি তুখোর সরকার ভাঙা নয়। মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সামনে সংকট আচমকা উপস্থিত হয়নি। রোগের লক্ষণ গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল। সময় থাকতে দাওয়াই না পড়ায় অসুখ স্বাভাবিক নিয়মে জটিল হয়ে গিয়েছে। শাসক শিবিরের খাতায় কলমে যতজন বিধায়ক রয়েছেন, বাস্তবে যে ততজন নেই, বরং অনেকে বিজেপি শিবিরের নাম লিখিয়েছেন, তা তো রাজ্যসভা ও বিধান পরিষদের ভোটেই স্পষ্ট হয়ে যায়। 10ই জুন মহারাষ্ট্রের রাজ্যসভার 5 আসনে নির্বাচন হয়। স্বাভাবিক অঙ্কেই বিজেপির 2, কংগ্রেস এবং এনসিপির 1 জন করে প্রার্থী জয়ী হন। শাসক শিবিরের ক্রস ভোটিংয়ে 5ম আসনটিও জিতে নেয় বিজেপি। সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদের 10 আসনে নির্বাচন ছিল। অঙ্কের নিয়মেই বিজেপি 4, শিবসেনা 2, এনসিপি 2 এবং কংগ্রেস 1 আসনে জয়ী হয়। শিবসেনা ও কংগ্রেসের মধ্যে ক্রস ভোটিংয়ে 5ম আসনটিও জিতে নেয় বিজেপি। বিধান পরিষদের ভোটে শিবসেনা বিধায়কদের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ ওঠার ঠিক পরই অনুগামীদের নিয়ে সুরাত পাড়ি দেন বিক্ষুব্ধ সেনা নেতা একনাথ শিন্ডে। সুরাতের হোটেলে ঘাঁটি গাড়েন উদ্ধব মন্ত্রিসভার অন্য মন্ত্রীরাও। মঙ্গলবার বিকেলে মাতোশ্রীতে দলীয় বিধায়কদের ডাকেন উদ্ধব। একনাথ শিন্ডে সঙ্গে যারা সুরাতে গিয়েছেন, তারা ছাড়াও আরও একাধিক শিবসেনা বিধায়ক মাতোশ্রীতে যাননি। ফলে সরকারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। শিন্ডেকে দলের চিফ হুইপের পদ থেকে সরিয়েছে শিবসেনা। শিন্ডে পাল্টা টুইটে মন্তব্য করেছেন, বালা সাহেবের কাছে তিনি হিন্দুত্ব শিখেছেন। 4 বারের বিধায়ক একনাথ শিন্ডে মহারাষ্ট্রের পূর্ত ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হন। 2014 সালে শিবসেনা বিজেপি জোট ভাঙার পর তিনি বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন।
ঠানে এলাকার এই নেতার জনভিত্তি রয়েছে। দলীয় সংগঠনেও বড় ভূমিকায় ছিলেন তিনি। শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ, ভাই শিবসেনার কাউন্সিলর। সূত্রের খবর, বিধান পরিষদ নির্বাচনে ক্রস ভোটিং এর পরই শিন্ডেকে তিরস্কার করেন উদ্ধব, আর তারপরই সুরাত পাড়ি দেন শিন্ডে। তবে এই ফাটল একদিনে তৈরি হয়নি। রাজনৈতিক মহল বলছে, উদ্ধবের পর শিবসেনার নাম্বার 2 এর জায়গায় নিজেকে দেখতে চান একনাথ শিন্ডে। তবে উদ্ধবের ছেলে আদিত্যই যে পরবর্তী নেতা তা বুঝতে পেরে মেনেও নেন তিনি। কিন্তু ইদানিং শিবসেনায় সঞ্জয় রাউতের দাপট শিন্ডে মোটেই মেনে নিতে পারেননি। আর অবশেষে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা। শিবসেনার অভিযোগ, অমিত শাহ সবুজ সংকেত পেয়েই কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে ও বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস অপারেশন কমল শুরু করে দিয়েছে। বিজেপি তা অস্বীকার করেছে। তবে শিন্ডের কাছ থেকে কোনো অফার এলে তা ভেবে দেখা হবে বলে খোলাখুলি জানান রাজ্যের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল। আমি ফিরে আসব। 2.5 বছর আগে নিজের সরকারের শেষ দিনে বলেছিলেন বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এই স্লোগানে তিনি ভোট লড়েন। বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হয়, বিজেপি শিবসেনা জোট কিন্তু ভোটেও জেতে। কিন্তু মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে শিবসেনা বেঁকে বসায় দেবেন্দ্রর কপালে কুর্সি জোটেনি। রাজ্যপালকে দিয়ে তড়িঘড়ি শপথ করালেও সরকার গড়তে পারেননি তিনি। তারপর গত 2 বছর ফডনবিসকে ব্যঙ্গ করে ওই স্লোগানই বলতো শিব সৈনিকরা। দেবেন্দ্র আবার কামব্যাক করলেন, গোয়ায় বিজেপিকে জেতালেন, মহারাষ্ট্রে ক্রস ভোটিংয়ে বাড়তি রাজ্যসভা আসন জিতল বিজেপি, বিধান পরিষদেও বাড়তি আসন পেল বিজেপির, গেল তার বিজেপির ঝুলিতে। মাথা সেই দেবেন্দ্র। শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে, তিনিও দেবেন্দ্র ফডনবিসের ঘনিষ্ঠ। একনাথ শিন্ডে কিন্তু মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন দেখেন না। শিবসেনায় সঞ্জয় রাউতের দাদাগিরি সহ্য করতে না পেরেই তিনি বিদ্রোহী, অর্থাৎ দেবেন্দ্রই মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই ভাঙন ঠেকানো উদ্ধব ঠাকরের পক্ষে কিন্তু সম্ভব নয়, তার সেই রাজনৈতিক মেধাই নেই। গোপন সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের গোয়েন্দারা নাকি 2 মাস আগেই উদ্ধবকে সতর্ক করেছিলেন। একনাথ শিন্ডে সহ একাধিক বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, এই ছিল রিপোর্ট। এটা জানার পরেও উদ্ধব কিন্তু চুপ করে বসেছিলেন, কারণ কি করা উচিত তা তিনি জানতেনই না। আর এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারেন একমাত্র শরদ পাওয়ার। এতদিনই তার কাঁধেই উদ্ধবের সরকার টিকে থেকেছে। আচ্ছা বলুন তো, পাওয়ার বিপদ আজ করতে পারেননি, নাকি মারাঠা স্ট্রংম্যান আর আগের মতো স্ট্রং নেই, নাকি পাওয়ার ঠিক এমনটাই চেয়েছিলেন? শিবসেনার সঙ্গে কংগ্রেস আর এনসিপির জোট তেলে জলে মিশবে কিনা এ নিয়ে প্রশ্ন গোড়া থেকেই ছিল। তার উপর সরকার ফেলে দেওয়ায় বিজেপির ট্র্যাক রেকর্ড। পলিটিক্যাল পণ্ডিতদের অনেকেই উদ্ধব সরকারের মেয়াদ নিয়ে সন্দিহান ছিলেন। তবে 2.5 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাটিয়ে দিয়েছেন বালা সাহেবের পুত্র। পিছনে মস্তিষ্ক অবশ্যই পাওয়ার সাহেবের, কিন্তু এবার শিবসেনার ঘরের কোন্দলে পরিস্থিতি অনেকটাই অন্যরকম। উদ্ধবকে বাঁচাতে পারবেন শরদ পাওয়ার? कांग्रेस एनसीपी शिवसेना हम तीनों ही साथ, मगर जब तक एग्जैक्टली क्या इशू है और कैसे रिजॉल्व करना, इसमें शिवसेना की गाइडलाइन हमें मिलती नहीं, तब तक इसे हम कुछ कदम उठाना ठीक नहीं। सरकार गिर जाएगी तो कहीं तो एनसीपी जाएगी, अपोजिशन में भी बैठ सकती है। পাওয়ার কেন এ কথা বলছেন? রাজনৈতিক মহল মনে করছে কারণ দুটো। প্রথমটা হলো সংকট এবার সত্যি, আর বিজেপির সঙ্গে তলায় তলায় কোনো সমীকরণ তৈরি হওয়া নিয়েও জল্পনা রয়েছে। তাই বিরোধী শিবিরকে পাশে নিয়ে প্রবীণ নেতা বোঝাতে চাইলেন তিনি নন বিজেপি ক্যাম্পেই রয়েছেন, সবটাই শিবসেনার অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন পাওয়ার। কিন্তু একটা প্রশ্ন যে উঠছেই, সোমবার রাত 1:30টায় শিবসেনার 21 জন বিধায়ক মুম্বাই থেকে সুরাত রওনা হন। বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কি তা জানতো না? মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাতিল আবার পাওয়ারের বিশেষ ঘনিষ্ঠ বলেই পরিচিত। শিবসেনার বিদ্রোহের খবর, সরকার পড়ে যাওয়ার পরিস্থিতি পাওয়ার জানতেন না।
বরং সংকটের সময় মঙ্গলবার সারা দিনটা মুম্বাইয়ের বদলে দিল্লিতে কাটালেন মারাঠা স্ট্রংম্যান। 2019-এর নভেম্বরে 7 সকালে দেবেন্দ্র ফডণবীস অজিত পাওয়ারকে শপথ নেওয়ান মহারাষ্ট্রের রাজ্যপাল। ভাইপোকে সেদিন ঘর ভাঙাতে দেননি শরদ পাওয়ার। ফডণবীসের মুখ্যমন্ত্রিত্বও স্থায়ী হয়নি। সবটা পাওয়ারের তৈরি করে দেওয়া চিত্রনাট্য মেনেই হয়েছিল কিনা এ নিয়ে এখনও বিভিন্ন মহলে জল্পনা আছে। আর এবার রাষ্ট্রপতি প্রার্থী না হওয়ার কারণ দেখাতে গিয়ে পাওয়ার সাহেব নিজেই যে বলেছেন সন্ন্যাস নেয়ার এখনও সময় আসেনি, তার মধ্যে এখনও নাকি রাজনীতি অনেক বাকি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলা এসব ঝামেলা নেই, কিন্তু প্রশ্ন হলো মানুষ কতটা সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছেন। পরিষেবার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য। পাভলভ হাসপাতালের বেহাল দশা ফের এই প্রশ্ন উস্কে দিয়েছে। পাভলভ মানসিক রোগীদের হাসপাতাল কলকাতা শহরেই। যারা নিজেদের ভালো মন্দের কথা সবসময় বুঝিয়ে বলতে পর্যন্ত পারেন না, তাদেরই দিন কাটাতে হচ্ছে নরক যন্ত্রণায়। সরকারি হাসপাতালের এই হেন বেহাল দশার খবর TV9 বাংলায় আমরা দেখিয়েছি। পাভলভের সুপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। সুপারের শোকজের উত্তরে স্বাস্থ্যকর্তারা কিন্তু সন্তুষ্ট নন। তাকে সরানোর শিলমোহর দিয়েছে স্বাস্থ্য ভবন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। ঠিক হয়েছে, আমূল বদলে ফেলা হবে পাভলভের প্রশাসনিক কাঠামো। হাসপাতালের প্রশাসনিক কর্তা হবেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের MSVP। সুপারের বদলে এখন থেকে অন্য মেডিকেল কলেজগুলির মতো ডেপুটি সুপার MSVPর অধীনে কাজ করবেন। আর্থিক বিষয়টি দেখবেন ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাকাউন্টস অফিসার। এসব তা নয় হলো, কিন্তু এই পরিস্থিতি হবে কেন? হচ্ছে যেটা পরিষ্কার এবং লাগাতার হচ্ছে। এবং অন্যদিকে যদি আমরা তাকাই, সাধারণ মানুষের একটা অংশ কিন্তু ভালো পরিষেবার আশায় যাচ্ছেন বড় বড় বেসরকারি হাসপাতালে। কেউ সর্বশান্ত হচ্ছেন, কারোর বা জমানো টাকার প্রায় সমস্তটাই শেষ হয়ে যাচ্ছে। প্রতিকারের জন্য সরকার স্বাস্থ্য কমিশন তৈরি করেছে, কিন্তু আমজনতাকে কি তাহলে সবসময় সুবিচার পেতে আইনেরই দ্বারস্থ হতে হবে? প্রতারিত হয়েও বহু মানুষ চুপ থেকে থেকে সব মেনে নিতে বাধ্য হন। আর সবাই অভিযোগ জানাতে শুরু করলে সময়ের মধ্যে সমস্ত অভিযোগের নিষ্পত্তি ওটা করাও তো স্বাস্থ্য কমিশনের পক্ষে সম্ভব নয়। ফলে সাধারণ মানুষের সমস্যা মেটার লক্ষণও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল কোথায় গিয়ে পৌঁছেছে তা দেখিয়ে দিয়েছে পাভলভের ঘটনা। কিন্তু একটা কথা আমরা প্রমাণ করে দিয়েছি, TV9 মানুষের স্বার্থে লড়ে আর শেষ দেখে ছাড়ে। পাভলভে পরিদর্শনে গিয়ে সুপারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন দুই স্বাস্থ্যকর্তা। যেভাবে দুটি ঘরে 13 জন মহিলা আবাসিককে তালাবন্দি করে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। অন্ধকার, স্যাঁতস্যাঁতে নোংরা ঘর নিয়ে আপত্তির কথা জানান। এসব বিষয়ে নজরদারি না চালানোর জন্য সুপার, চিকিৎসক, নার্সদের কাঠগড়ায় তোলেন। খাবারের পরিমাণ, গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন ADHS। এসব বিষয়ে অব্যবস্থার জন্য কাঠগড়ায় তোলা হয় সুপারকে। DDHS এর চার্জশিটও কাঠগড়ায় তোলা হয় পাভলভ কর্তৃপক্ষকে। বহির্বিভাগ, অন্তর্বিভাগের নিয়মিত রাউন্ডই হয় না হাসপাতালে। রাউন্ডে আসেন না সুপার, ডেপুটি সুপার, নার্সিং ইনচার্জ, ফ্যাসিলিটি ম্যানেজার, কেউই। হাসপাতালের ওয়ার্ড চালাচ্ছেন কার্যত ইন্টার্নরা। ডায়েট কমিটি বলেও কিছুই নেই পাভলভের। রোগীদের ওজনের নিরিখে প্রতিদিনের ডায়েট চার্টের কোনো বালাই নেই হাসপাতালে। মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিদদের কাজের পরিবেশই নেই। নিজের সাফাইয়ে সুপারের দাবি। বহু আগেই পূর্ত দপ্তরের কাছে সংস্কারের বিষয়টি জানানো হয়েছে, কিন্তু সম্প্রতি ছাড়পত্র আসে এবং কাজ শুরুও হয়। ADHS এর যে পরিদর্শনে আসছেন তা তিনি জানতেন না এবং সে সময় তিনি ডায়েট কমিটির বৈঠকে ছিলেন। সুপারের দাবি, খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে ডায়েট কমিটি রয়েছে বলেও দাবি সুপারের। পরিদর্শনে যাওয়া ADHS এর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সুপার। ঘুরিয়ে সুপার বলতে চেয়েছেন ADHS স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা প্রতিনিধির সঙ্গে ব্যস্ত ছিলেন। শুধুমাত্র ওই প্রতিনিধিকে নিয়েই স্বাস্থ্যকর্তা মহিলা আবাসিকদের ওয়ার্ডে গিয়েছিলেন বলে লিখেছেন সুপার। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া খাবার না খেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধির আনা খাবার খান স্বাস্থ্যকর্তা। তবে নিজের পক্ষে যতই যুক্তি সাজান, তাতে যে চিড়ে ভেজেনি স্পষ্ট স্বাস্থ্য ভবনের পদক্ষেপে। এদিনের বৈঠকে মিনিট 10 ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। বৈঠকে স্বাস্থ্য সচিব স্পষ্ট জানান, অর্থ কোনো সমস্যা নয়, কোনোদিনও সমস্যা ছিলও না। পরিকাঠামোগত সমস্যাও নেই, সমস্যা আদতে সদিচ্ছার।
এরপরই স্পষ্ট হয় কড়া পদক্ষেপের সুপারিশই করতে চলেছে স্বাস্থ্য ভবন। কারেক্টিভ অ্যাকশনস আমরা নিয়েছি। কিছুক্ষণ আগে আমাদের সবার সাথে মিটিং হয়েছে, আবার 2 দিন পরে আবার একটা মিটিং। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গণেশ প্রসাদকে উত্তরবঙ্গের কোনো জেলায় বদলি করার সুপারিশ করা হয়েছে। হাওড়া জেলার এক স্বাস্থ্যকর্তাকে প্যাভলভের দায়িত্বে আনতে চায় স্বাস্থ্য ভবন। নবান্নে নিজেদের মতো সুপারিশ আকারে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। তবে সুপার শেষ পর্যন্ত বদলি হবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্নই। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।